আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ক্লাস পরীক্ষা বর্জন চললেও বুয়েট ক্যাম্পাসে আন্দোলনে নেই শিক্ষার্থীরা। মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগের রুখে দাঁড়ানোর আহ্বান। ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানা হতে দেয়া হবে না, আওয়ামী লীগের হুঁশিয়ারি। জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেলে অ্যাকশনের ঘোষণা। সিসিইউতি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়া, চলছে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। লক্ষ্যমাত্রা অর্জনে নীতি নির্ধারণী পর্যায়ে জোর দেওয়ার আহ্বান। এবং চট্টগ্রাম টেস্টে লঙ্কান ব্যাটারদের দাপটে শ্রীলঙ্কার রানের পাহাড়। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে 476 রানে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীতে জামদানি মেলা আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে জঙ্গিবাদের কারখানা হতে দেয়া যাবে না। জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া গেলে সরকার অ্যাকশনে যাবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়। বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামী উপজেলা নির্বাচনে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। ফ্রি স্টাইল বলে দেবেন, এটা তো আওয়ামী লীগ নয়। হঠাৎ হঠাৎ এক একজন এক এক কথা বলে দেয়। এত লাখ টাকা ইলেকশনে খরচ হচ্ছে, এটা আমি তুলে চাটবো, পরে আবার বলে মজা করে। এইসব মজার কথা শুনতে আমরা রাজি। এগুলো অ্যাকশন আমরা নেব, অলরেডি আমরা নিয়েছি। ইলেকশন সম্পূর্ণভাবে প্রশাসনিক ইন্টারফেয়ারেন্স বাইরে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল বুয়েটের চলমান আন্দোলন প্রসঙ্গে। আমি রাজনীতি করি, সেজন্য বুয়েটে আমি যেতে পারবো না। এটা কোন ধরনের নিয়ম? ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানায় রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের আইয়ুব খান যে ভাষায় কথা বলতো, বিএনপি এখন সেই ভাষায় কথা বলছে। প্রতিহত করেছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি চালুর দাবি জানিয়েছে ছাত্রলীগ।
শিক্ষার্থীদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। অপরাজনীতি ও র্যাগিং বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের কর্মসূচি। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা। মৌলবাদী গোষ্ঠীর হাত থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি বহাল এবং সিট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থী। স্বাধীন বাংলাদেশের কোনো অংশেই কারো কোনো অধিকার নাই যে যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যারা লড়াই করেছে, যেই সংগঠন রক্ত বিসর্জন দিয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করার কারো কোনো অধিকার নাই এই স্বাধীন বাংলাদেশের এই মাটিতে। মুক্তিযুদ্ধের চেতনার বুয়েটে জাতির পিতার জন্মদিন, শোক দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন নিষিদ্ধ কেন প্রশ্ন রাখেন ছাত্র নেতারা। 48 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল স্বাধীনতার অধিকার আদায়ের আন্দোলনে, ভোট বাতের অধিকার আদায়ের আন্দোলনে, শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে, সাধারণ শিক্ষার্থীদের, জনগণের, মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেইভাবেই সামনের দিনেও বুয়েটের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। কি অপরাধ করেছে আমাদের রাব্বি? তার অপরাধ 17ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে ইফতার বিতরণ করেছে। 26শে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এই রাব্বির অপরাধ। যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। পরে বুয়েট শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ ও রাব্বি সহ জড়িতদের স্থায়ী বহিষ্কার সহ 6 দফা দাবিতে আজ কোনো আন্দোলন হয়নি। দিন শেষে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে আন্দোলনে না নামলেও ছাত্র রাজনীতির বিরুদ্ধে অনড় রয়েছেন তারা। উপাচার্য বলেছেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাসে আবার ছাত্র রাজনীতি শুরু হতে পারে। শাকির আদনান জানাচ্ছেন বিস্তারিত। মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার অভিযোগে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দ্বিতীয় দিনের মতো তারা ক্যাম্পাসে অবস্থান নেন। সকাল 7টা থেকে আবারও ক্যাম্পাসে থাকার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তারা আর নামেনি। শিক্ষার্থীদের একাংশ বলেন, বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ থাকার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের বিপক্ষে অবস্থান তাদের। তারা এই প্রচারণাটা চালায় গোপনে, তো তাদেরটা সহজে সামনে আসে না, কারণ আমরা জানি অন্ধকারের রাজনীতি যারা করে তারা তো জনসম্মুখে কখনো আসে না। তো এই আর কি, তো আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটা যেন সুন্দর থাকে। ছাত্র রাজনীতি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপাচার্য। তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক এবং ছাত্র, এবং উপাচার্য মহোদয় সিদ্ধান্ত দিয়েছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। এখন শিক্ষক এবং ছাত্ররা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে হয় তাদেরকেই আবার উদ্যোগী হতে হবে। সারাদিনে কয়েক দফা ব্রিফিংয়ের সময় পরিবর্তন করে শেষ বিকেলে এসে আন্দোলন নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। আজ 31 মার্চ 2024 বুয়েটের 20 বছর টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। উক্ত পরীক্ষায় ক্যাম্পাসের কোনোরূপ অবস্থান আন্দোলন ছাড়াই, কোনো বাধা ছাড়াই নিয়মিত শিক্ষার্থীদের শুধুমাত্র একজন বাদে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ছাত্র রাজনীতির ব্যাপারে বুয়েটের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বুয়েটের স্বাতন্ত্র্যকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান করছে না। 2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা এগিয়ে নিতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে এই সমর্থন কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে, কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতে এডিবির সহায়তা দরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, নদী পুনরুদ্ধার, নদীভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এডিবি, কারণ এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে রাখা হয়েছে। সিসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে শনিবার রাতে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হলেও আইনি বাধার কথা জানিয়ে তা নাকচ করা হয়েছে। বিদেশে না যাওয়ার শর্তে 25শে মার্চ থেকে আরও 6 মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে পাহাড় কাটা গোষ্ঠীর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোর রাতে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় খেকোদের বিরুদ্ধে রাতে অভিযানে নামেন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। সে সময় হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করছিল একটি মিনি ট্রাক। ট্রাকটি সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিভাগের দায়িত্বে ছিলেন সাজ্জাদুজ্জামান। ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। এ নিয়ে 1 মাসের ব্যবধানে 2বার জ্বালানি তেলের দাম কমল। আগামীকাল 1 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি তেলের দাম পরপর 2 মাসে কমানোর ঘটনা এই প্রথম। প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় এখন বাংলাদেশের চেয়ে ডিজেল ও কেরোসিনের দাম বেশি। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের দাম নির্ধারণ শুরু করার পর গত 7 মার্চ প্রথম মূল্য সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। 1 মাস পার না হতেই নতুন করে আবারও দাম কমানোর ঘোষণা এলো। এখন থেকে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 2 টাকা 25 পয়সা কমিয়ে 106 টাকা করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম থাকছে আগের মতোই, যথাক্রমে লিটার প্রতি 126 টাকা ও 122 টাকা। সরকার গত মাস থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির যে যুগে প্রবেশ করেছে, তার মাধ্যমে এটি দ্বিতীয় মূল্য নির্ধারণ ঘোষণা। এবং আজকের মূল্য নির্ধারণের যে ঘোষণাটি এসছে তাতে ডিজেলের মূল্য খুচরা পর্যায়ে 2 টাকা 25 পয়সা কমানো হয়েছে। একইভাবে কেরোসিনেরও তাই। আর অকটেন এবং পেট্রোলের মূল্যটি পূর্বের মতোই একই রাখা হয়েছে। আশা করি জনগণের এই মূল্য কমা সমন্বয়ের ফলে যে মূল্য হ্রাস পেয়েছে তার মধ্যে জনগণ তার দ্বারা উপকৃত হবে। জ্বালানি তেলের দাম কমানোর সুবিধা সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছে দিতে গণপরিবহন ভাড়া কমানোর দাবি জানানো হয়েছে। পরিবহন ভাড়া না কমানো পর্যন্ত সকল মানুষ এই সুবিধা পাবে না। তাই পরিবহন ভাড়াও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করার কথা বলছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2 মাস আগের তুলনায় নিত্যপণ্যের দাম কমেছে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে মূল্য তালিকা তুলে ধরে তিনি বলেন, কোরবানি ঈদ পর্যন্ত নিত্যপণ্যের সমস্যা নেই, যথেষ্ট মজুদ আছে। ভারত থেকে পেঁয়াজ আসছে বলেও জানান তিনি। টিসিবির মাধ্যমে যে 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে
চাল, তেল, চিনি, ডাল, ছোলা দেওয়া হচ্ছে, এটাই কিন্তু বাজারে একটা বিশেষ করে উপজেলা পর্যায়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং সেটারও একটা সুফল কিন্তু বাজার পাচ্ছে এবং সেই সাথে নতুন সবজি উঠায় সবজির বাজারেও একটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করছি উপজেলা পর্যায়ে। যদিও শহরে দুই একটা জায়গায় একটু হয়তো আপনারা সমস্যা খুঁজে পান মাঝে মাঝে আর কি। ভারত থেকে পেঁয়াজের আমদানির কথা, আমাদের ট্রেন ইনশাল্লাহ আজকে রাতেই পৌঁছে যাবে এবং কালকে থেকে আমরা আমাদের ডিলারদের কাছ থেকে জমা নেওয়া শুরু করব এবং একদিনের মধ্যেই, যেহেতু এটা প্যারিশেবল গুড, এটা আমরা সংরক্ষণ করে রাখবো না, আমরা ঢাকা এবং চিটাগংয়ে দ্রুত এটা আমরা 40 টাকা নির্ধারিত মূল্যে, 40 টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল, টিসিবির মাধ্যমে আমরা ওপেন সেল করব। বাজেট করতে অর্থের সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF সদস্যদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে মন্ত্রী বলেন, চীনের নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB সহ আরও উন্নয়ন সহযোগীরা বলেছে তারা ভালো ঋণ প্রস্তাবের অপেক্ষায় আছে, অর্থ কোনো সমস্যা না। গণমাধ্যমের অর্থ বাণিজ্য বিষয়ক সাংবাদিকরা আসন্ন বাজেটে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে মতামত তুলে ধরেন। পরামর্শের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে বলা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ, পণ্য সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজি সহ মূল্যবৃদ্ধির নেপথ্যে কারণগুলো খুঁজে ব্যবস্থা নেয়া, গ্রাম পর্যায়ে করের নেটওয়ার্ক বিস্তৃত করে নতুন কোটিপতিদের করের আওতায় আনা। সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে অর্থনীতির উপরে। আমাদের তো কোনো সংকট তো নেই। যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে, আর শ্রীলঙ্কা হয়ে গেল, হলো শ্রীলঙ্কা হয়েছে, হয় নাই তো। আমরা টিকে আছি এবং আমরা আগামী বাজেটের প্রণয়নের কাজ চলছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সেমিনারে বক্তারা বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে নীতি নির্ধারণী পর্যায়ে জোর দেওয়ার পাশাপাশি সব মহলের সম্পৃক্ততা ও সচেতনতা জরুরি। আলিমান রাজির রিপোর্ট। তথ্য প্রযুক্তি ও সভ্যতা যেমন এগোচ্ছে, তেমনি এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন সব ভাইরাস ও রোগ জীবাণু। অপরিকল্পিত উন্নয়ন যাত্রায় নির্বিচারে প্রকৃতি ধ্বংসের পাশাপাশি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ভয়াবহ পরিবেশ দূষণে হুমকিতে জনস্বাস্থ্য। এমন বাস্তবতায় ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, অর্জন, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনার। আমরা যদি আমাদের বিহেভিয়ারাল কমিউনিকেশনে চেঞ্জ না করতে পারি, বিহেভিয়ারাল প্যাটার্নে চেঞ্জ করতে না পারি এবং খাদ্য অপচয়ের জিনিসটির প্রতি গুরুত্ব যদি আমরা ঠিকভাবে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জিরো ওয়েস্ট অর্জন দীর্ঘায়িত হবে। ওয়েস্ট এবং কেমিক্যালকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো বাংলাদেশে, তার জন্য নিশ্চয়ই নীতি নির্ধারণের পর্যায়ে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলছে, পলিসি লেভেলে আলোচনা চলছে এবং বিভিন্ন ইনিশিয়েটিভ রয়েছে। কিন্তু বাস্তবে যে ফিল্ড লেভেলে আমাদের যে প্রিভেন্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কালচারটা যদি আমরা ডেভেলপ করতে পারি, পাবলিক কালচারকে যদি আমরা ডেভেলপ করতে, তাহলে ওয়েস্টকে আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি। বেসরকারি তথ্য মতে বাংলাদেশে উৎপাদিত মোট বর্জ্যের মাত্র 37% বর্জ্য পৌরসভা বা দায়িত্বশীল সংস্থার মাধ্যমে সংগ্রহ হয়, বাকিটা জমা হয় ভাগাড় অথবা অনিয়ন্ত্রিত ডাম্প সাইটে। ফলে পানি, মাটি ও খাদ্য দূষণের পাশাপাশি তৈরি করছে যন্ত্রণাদায়ক জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কোনোভাবেই জনসম্পৃক্ততা, জনসচেতনতা না বাড়িয়ে না হয়ে আমাদের কোনোদিনই এটা সম্ভব হবে না। স্কুল লেভেল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমাদের এটা হবে না। প্রি স্কুল থেকে হতে হবে এবং সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে এবং শুধু থিওরিটিক্যাল সাবজেক্টে থাকলে হবে না, সেটা কিন্তু একটা আমরা যেমন প্র্যাকটিক্যাল ব্যবহারিক যেটি হয়, বাচ্চাদেরকে নিয়ে ওই ব্যবহারিক কাজটাও করতে হবে আমাদের। আমরুল অনুযায়ী আমরা বলি 30 থেকে 35,000 মেট্রিক টন পার ডে আমরা আরবান এরিয়াগুলোতে সলিড ওয়েস্ট জেনারেট করে থাকি এবং যেটা কিনা প্রজেক্টেড হচ্ছে এক্সপোনেনশিয়ালি। আমরা 2025-এর মাঝে আমরা 47,000 টনস পার ডে
আমরা জেনারেট করব। আমাদের দেশের আমাদের সরকারের মূল টার্গেট কিন্তু ল্যান্ডফিলে ওয়েস্ট কমানো। আমি ল্যান্ডফিলে ওয়েস্ট যদি না কমাতে পারি, আমরা কিন্তু ল্যান্ড হাংরি কান্ট্রি। আমার দেশে কিন্তু মাটি নেই, আমরা জনগণ বেশি, পার ক্যাপিটাল ল্যান্ড কিন্তু আমাদের খুব কম এবং আমাদের ল্যান্ডের ডিমান্ড অনেক হাই। সুতরাং আমি ল্যান্ডফিলে ওয়েস্ট পাঠানোটা কোনোভাবেই আমাদের উৎসাহিত করা যাবে না। পরিস্থিতি উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আসুন বাংলাদেশে আমরা প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার সীমিত রিডিউস করার পাশাপাশি বর্জ্যের পুনর্ব্যবহার রিইউজ ও রিসাইকেলের বিষয়ে সচেতন হই। শূন্য বর্জ্য অর্জনের জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য সবাইকে হাতে হাত রেখে এক হয়ে কাজ করতে হবে, তাহলেই আমরা আগামীর জন্য একটু উন্নত ও বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের সবারই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব তখনই কিন্তু আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে পারবো, আমাদের এই যে জীবন সেটাকে কিন্তু বাসযোগ্য করে তুলতে পারবো। দ্রুততম সময়ের মধ্যে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা না গেলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে বোন সাজরে হকের করা হত্যা মামলায় সিমিন রহমান সহ ট্রান্সকমের 3 জনকে দেশে ফেরার 72 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিমিনের পক্ষের আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেছেন, ইতিপূর্বে একটি মামলায় চেম্বার জজ আদালত ওই ধরনের আদেশ দিয়েছিলেন। এ কারণে হত্যা মামলায়ও একই ধরনের নির্দেশনা চাইলে ওই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সরওয়ার। গত 22 মার্চ ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ এনে মামলা করে তার ছোট বোন সাজরে হক। এই মামলায় বড় বোন সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন জারাইফ আয়াত সহ মোট 11 জনকে আসামি করা হয়। 2023 সালের 16 জুন ঢাকার গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউর রহমানকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, কিন্তু ওইটাকেই সে এখন এতদিন পরে এলিগেশন নিয়ে এসছে যে তার বড় বোন এবং অন্যান্যরা ষড়যন্ত্র করে তার ভাইকে বিষ প্রয়োগে হত্যা করেছে। এটি 8 বছরের তার এই বোন এলিগেশন নিয়ে সেখানে তার মাকে আসামি করে না, কিন্তু বড় বোন সহ অন্যান্যদের আসামি করেছে। যেহেতু ওনারা এখনো বিদেশে আছে, এখন আসতে পারে নাই। ইতিমধ্যেই 21 তারিখ অর্ডার হওয়ার পরে আসার জন্য প্রস্তুতি ছিল, 22 তারিখে আবার একটা মামলা হয়েছে। সেই মামলাটিতে আজকে আমরা একই ধরনের আদেশে প্রার্থনা করি এবং আদালত সেটা মঞ্জুর করে আপনার এই ফিরে আসার 72 ঘন্টার মধ্যে তারা যাতে আদালতে তারা সারেন্ডার করতে পারে সেই মর্মে একটা আদেশ আমরা দিয়েছি। এবারে নিউ কেয়ার নিবেদিত ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরি। বিরতির পর আবারও আমন্ত্র। দেইর আল বালাহ এবং খান ইউনিসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাগাজি উদ্বাস্তু শিবিরে তাদের হামলায় 3 ফিলিস্তিনি মারা গেছে। আল শিফা হাসপাতালে ইসরায়েলের 13 দিনের হামলায় রোগী, চিকিৎসাকর্মী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি সহ 400-রও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত গ্রুপ ইসলামিক জিহাদের নেতারা তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। উত্তর ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছে ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে 10,000-এর বেশি ইসরায়েলি। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ। 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 32,705 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 75,190 ফিলিস্তিনি।
এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরে চ্যানেল আইয়ের 7 দিনের ঈদ অনুষ্ঠান মালায় আবারও ফিরছে জনপ্রিয় শিশুতোষ গোয়েন্দা সিরিজ নাকাল নকল ছোট কাকু। 8 পর্বের এই নাটকটি নির্মাণ করছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। এক দশকেরও বেশি সময় ধরে সর্বমহলে প্রশংসিত ও আলোচিত সিরিজ নাটক ছোট কাকু চ্যানেলের 7 দিনের ঈদ অনুষ্ঠান মেলায় সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছে এই নাটক। এরই ধারাবাহিকতায় এবার ঈদেও আসছে ছোট কাকুর নতুন সিরিজ নাকাল নকল ছোট কাকু। লাস্টে যে মূর্তি জোড়া, এটা আসলে হলোটা কি, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এখন যদি দর্শক তার ওই প্রশ্নের উত্তর যদি খুঁজে পাওয়ার যদি চেষ্টা করে, তাহলে এইটার মাধ্যমে সে তার উত্তরটা খুঁজে পাবে। এইবার আমরা নকল ছোট কাকুকে উদ্ধার করা নিয়ে আমরা কাজ করছি। এখন দেখা যাক আমরা কিভাবে উদ্ধার করি। এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। দুটি মূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবারের নাকাল নকল ছোট কাকুর গল্প, যেটি মূলত মাওয়া থেকে হাওয়ার দ্বিতীয় কিস্তি। এতে অভিনয় করেছেন আশরাফুল আশিস, সোমা ফেরদৌস, শাহেদ আলী, উষা মনি, রুবেল লোদি, তানভীর হোসেন প্রবাল, নির্ঝর বিশাল ও আফজাল হোসেন। নির্মাণ কৌশলে ভিন্নতা এনে নাটকটি পরিচালনা করেছেন বলে জানান নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। শুয়ে সুতা পরাতে যান, সেখানে কিন্তু তার মনোযোগ দরকার হয়। এখানে যারা এই নাটকটার সঙ্গে জড়িত তারা কিন্তু প্রত্যেকেই একটা কাজটা করি একটা পিকনিকের আনন্দে, মানে আমরা একটা ছুটি কাটাতে এসেছি এরকম একটা বিষয়। ঠিক ওরকম ধরনের সিরিয়াসনেস নিয়ে, যেটি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে সিরিয়াস হয়ে, কিন্তু বাকি সময়টা সবাই একসাথে থাকার একটা কিন্তু চমৎকার একটা আনন্দ আছে। ছোট কাকু সিরিজ নির্মাণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা নির্মাতার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটার বিশেষ সংবাদ। জামদানি কারিগরদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় সহায়তার লক্ষ্যে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে 5 দিনের জামদানি মেলা। মেলা উদ্বোধন করে বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী এই জিআই পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জামদানি মেলা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে প্রায় প্রতিটি গ্রামের সজনে গাছে ঝুলছে সজনে ডাঁটা। চাষিদের কাছে এ যেন সবুজ সোনা। বাড়ির আনাচে কানাচে পাশে পতিত জমি ও রাস্তার পাশে যত্নে অযত্নে বেড়ে ওঠা প্রতিটি সজনে গাছের শাখা প্রশাখা নুয়ে পড়ছে ডাঁটার ভারে। কোনো ধরনের সার, সেচ ও কীটনাশক ছাড়াই উৎপাদন হচ্ছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সজনে ডাঁটা। বাজারে বিক্রিও হচ্ছে উচ্চ মূল্যে। এবারে প্রকৃতি সংবাদ। আমলাতান্ত্রিক জটিলতায় দখল দূষণে মৃতপ্রায় ফেনীর দাগনভূঞার দাদনা খাল। খালটি রক্ষণাবেক্ষণের দায়ভার পৌরসভার না বিএডিসির এই দ্বন্দ্বে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। আবার খালটি দখল করে বিভিন্ন স্থাপনাও তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে জলাবদ্ধতার পাশাপাশি হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ। সংবাদের এ পর্যায়ে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। দেশের ইতিবাচক সংবাদ প্রচারে উদ্যোগী হতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনায় মন্ত্রী বলেন, ভাবমূর্তি ভালো না হলে বাণিজ্য ও পর্যটন শিল্প সহ অনেক খাতেই পিছিয়ে পড়তে হয়। কেউ কেউ পেইড এজেন্ট দিয়ে অপপ্রচার চালায়। উল্লেখ করে এক্ষেত্রে গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তৃতা করেন। পরিপূর্ণ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মার্কেটে উপশাখা উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক। এর মাধ্যমে 1200তম উপশাখা স্থাপনের মাইল ফলক অর্জন করল বেসরকারি এই ব্যাংকটি। একই সাথে দেশব্যাপী 1400টি উপশাখার ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপনের গৌরব অর্জন করেছে ব্যাংকটি। রোববার দুপুরে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। এ সময় বাইতুল মোকাররম মার্কেটে কমিটির সকল সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজুকের 9টি পরিত্যক্ত বাড়িতে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন রূপসা অ্যাপার্টমেন্টের লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে উন্মুক্ত লটারি পদ্ধতিতে রাজুক অডিটোরিয়ামে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে 43টি ফ্ল্যাট ও কার পার্কিং আইডি দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজুকের চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফ্ল্যাটে প্রত্যাশী আবেদনকারীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।